একটা বয়সের পর কেউ চাইলে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে পারে না, বলতে পারে না, মা আমি আর পারছি না, পৃথিবী আমার কাছে খুব কঠিন লাগছে। মা আমাকে তুমি একটু তোমার আঁচলে লুকিয়ে নাও। বলতে পারে না, মা আমি যেন সব কিছু হারিয়ে ফেলেছি, আমি যেন নিজেকে খুঁজে পাচ্ছি না, আমার হাসি আমার খুশি সব কিছু যেন নেই। বলা যায় না, মা আমাকে সবসময় তোমার কাছে লুকিয়ে রাখো, বাইরের পৃথিবীটা খুব কঠিন। জীবনে এতটাও বড় হতে চাইনি যতটা বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না, বাবাকে বলা যায় না, বাবা আমার কষ্ট হচ্ছে, মাথায় একটু হাত বুলিয়ে দাও। আমরা আসলে এতটাও বড় হতে চাইনি কখনো, যতটা বড় হলে নিজের কষ্টগুলোকে ভাতের লোকমার সাথে গিলে নিতে হয়। এতটা বড় হতে চাইনি যেখানে নিজের কষ্টগুলোকে বন্ধ দরজার আড়ালে প্রকাশ করে আবার হাসি মুখে বাইরে যেতে হয়। বাবাকে জড়িয়ে ধরা যায় না, মায়ের কোলে শুয়ে কান্না করা যায় না। আমরা এতটা বড় সত্যিই কখনো হতে চাইনি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওটি শুরু করেছি নতুন ফ্ল্যাটে। আমি কিন্তু এখন নতুন ফ্ল্যাটে। গত পর্বে বলেছিলাম আমার সমস্ত ফার্নিচারগুলো এখন কিন্তু নিচে রয়েছে, বার্নিশ করানো হচ্ছে। যদিও আমাদের এই বার্নিশ করার কথা ছিল, কিন্তু সময় নেই, তাই বার্নিশ করার যাবতীয় জিনিসপত্রগুলো আমরা কিনে দিয়েছি। এরপর লোক দিয়ে সেগুলো করিয়ে নিচ্ছি। নতুন বাসায় আমার পাখিগুলো কেমন আছে? আমার বাসায় কিন্তু প্রচণ্ড বাতাস আর সেই সঙ্গে প্রচুর রোদ। খোলা বেলকনি, দেখতেই পাচ্ছেন পাখিগুলোর গায়ে কিন্তু প্রচুর রোদও লাগছে। যদিও বাহির সাইডে একটা প্লাস্টিক দেওয়া রয়েছে, কিন্তু সেটা ভেদ করে প্রচুর রোদ আসে। তাই চিন্তা করেছি খুব শীঘ্রই পুরো বেলকনিটা একদম থাই গ্লাস দিয়ে ঘেরাও করে দিব, সঙ্গে দিয়ে দিব কিছুটা নেট। তাহলে হয়তো বা বাতাসও পাওয়া যাবে আর রোদ থেকেও রক্ষা পাবে আমার পাখিগুলো। পাখিগুলো কিন্তু বেশ আনন্দেই আছে নতুন বাসায় এসে। তবে আমি কিন্তু খুব একটা ভালো নেই, কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। গলার অবস্থা এখনো আগের মতোই আছে। ভয়েস টোন শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই বাসাটায় কিন্তু প্রচুর ঠান্ডা, মানে যেহেতু সবসময় বাতাস থাকে তাই বাসার ভিতরেও কিন্তু ঠান্ডাটা থাকে। আর বেলকনিতে তো রোদ থাকে, কিন্তু সবসময় তো বেলকনিতে বসা যায় না, বাসার ভেতরে কাজ থাকে। আর যেহেতু নতুন বাসায় শিফট করেছি, বুঝতেই পারছেন অনেক কাজ, সারাক্ষণ কাজের মধ্যেই থাকছি আর পাশাপাশি রান্নাও করছি। তাই তো আজকে ভাবলাম আমার নতুন বাসায় প্রথম ইফতারি এবং সেহরি কী ছিল আর কিভাবে রান্না করেছি নতুন কিচেনে, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন, আপনাদের সবাইকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। নতুন বাসায় প্রথম রান্না করার মজাই আলাদা। তবে হ্যাঁ, একটু কিন্তু সমস্যা হচ্ছে, কারণ এতদিন আমি একটা কিচেনে রান্না করেছি, সেখানে তো একটা সিস্টেম ছিল আমার মশলাগুলো কোথায় ছিল, বা আমি এখন সম্পূর্ণ উল্টাভাবে কিন্তু রান্না করছি। যেমন আমি এখন যেখানে রান্না করছি, আগে কিন্তু এই জায়গাটায় আমার সিঙ্ক ছিল, মানে আমি ধোয়া মোছা করতাম। আর এখন হচ্ছে সেখানে রান্না করছি, আর যেখানে রান্না করতাম সেখানে এখন ধোয়া মোছা করি, মানে সম্পূর্ণটাই বিপরীত।
তাছাড়া এতদিন তো ডেকোরেশনটা অন্যরকম ছিল, মশলা জারগুলো এক একভাবে রেখেছি। এখন কিন্তু আর সেভাবে সেট করা যাচ্ছে না বা করাও যাবে না। তো সেই কারণে সব কিছুই আমার কাছে একটু উলটপালট লাগছে। হয়তো বা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। এছাড়াও নতুন বাসায় এসে কিন্তু নানা রকম সমস্যায় পড়েছি। যেখানে আমার ওয়াশিং মেশিনটা বসাচ্ছি সেখানে তো আমি আগে থেকে লাইনটা করে রেখেছি। সেই জায়গা থেকে আমি যখন প্রথম ওয়াশিং মেশিনে কাপড় দিলাম, সমস্ত পানিটা আমার বাসায় ঢুকে গেছে। মানে লাইনের ভিতরে জাম ছিল সে কারণে। তো সেটাও এখনো ঠিক করতে পারিনি। সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ, মানে কি বলবো, কেমন যেন একটা লাগছে। এছাড়াও বড় একটা সমস্যা তো হয়েছে, সেটা হচ্ছে আমার যে ফ্রিজটা, বড় ফ্রিজটা, সেই ফ্রিজটাই নষ্ট হয়ে গেছে। মানে হঠাৎ করে কম্প্রেসারটা, যদিও সেটা এ বাসায় আসার পরে নয়, ওই বাসায় থাকতেই কম্প্রেসারটা নষ্ট হয়েছে। তো বুঝতেই পারছেন, রমজান মাসে যদি ফ্রিজ সমস্যা থাকে বা ফ্রিজ নষ্ট থাকে তাহলে কত বড় বিপদে পড়তে হচ্ছে। এখানে প্রতিদিন বাজার করতে হচ্ছে, আর অনেক অনেক বাজার করে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফেলেও দিতে হচ্ছে। তো সব মিলিয়ে অনেকটা সমস্যাতেই আছি। যদিও খুব শীঘ্র আমাদের ব্যাকআপ একটা ফ্রিজ দেওয়ার কথা, কারণ আমাদের যে ফ্রিজটা সেটার কিন্তু কম্প্রেসারটা বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। সেটা ইটালি থেকে আসবে, তারপরে তারা কম্প্রেসার লাগিয়ে যাবে। তো সে কারণে অনেকটা সময়ের প্রয়োজন। তো আমাদেরকে খুব শীঘ্রই একটা ব্যাকআপ ফ্রিজ দেওয়া হবে, সেটা জানিয়েছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু আজকে প্রথম সেহরি রান্না করছি আমার নতুন বাসায়, আমার নতুন কিচেনে। অভিজ্ঞতাটা একটু ভিন্ন, যদিও কেমন যেন একটা লাগছে, আমি আসলে এই ফিলিংসটা বোঝাতে পারবো না। যাই হোক, মাসাল্লাহ আমার কাছে সব মিলিয়ে নিজের বাসা বলে কথা, যেমনই হোক না কেন সেটাই অনেক বেশি কিছু। তো আজকে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর বোরাতে খাওয়ার জন্য রান্না করছি কবুতরের মাংস, আর সেই সঙ্গে রান্না করেছি শাকভাজি, আর ডাল তো থাকছেই। তো নতুন বাসায় প্রথম রান্না, উইথ সঙ্গে কাজ করছি, আর সেই সাথে অসুস্থতা তো রয়েছে। সব মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রেখেছে ভালো আছি। তো আমার একজন আপু কমেন্ট করে বলেছিল, যেহেতু আমার ফ্ল্যাটটা আমার নিজের, তাই ড্রয়িং রুমে তিনি ওয়াশিং মেশিনটা রাখতে নিষেধ করেছেন। আসলে আমার যে ওয়াশিং মেশিনটা, সেটা আমি যে বেলকনি দেখেছি, উনি বলেছেন যে আমি যেন ডাইনিং রুমে যে বড় বেলকনিটা করেছি সেখানে রাখি। আসলে সেখানে সেই লাইনটা আমি করিনি। মূলত আমার ড্রয়িং রুমে যে স্পেসের মধ্যে আমি আমার ওয়াশিং মেশিনটা বসিয়েছি সেটা একটা গ্যাপের মধ্যে। মানে ওয়াশিং মেশিনটা যেখানে বসা আছে বা বসানো, সেটা কিন্তু বাহির থেকে বা বাহিরে কোনো জায়গা নষ্ট করছে না, শুধু একটা গ্যাপের মধ্যে ওটা বসানো আছে। তো দেখতে খুব একটা খারাপ লাগবে বলে মনে হয় না। আমি প্রথমে ডেকোরেশন করি বা সাজিয়ে নিই, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কেমন হচ্ছে। যদিও আমার পুরো বাসাটা এখনো এলোমেলো, তবে আমার মনে হচ্ছে পুরো রমজান মাসটাই আমার একটু একটু করে গোছাতে গোছাতে লেগে যাবে। কারণ হচ্ছে এখন যেহেতু রমজান মাস, আমাদেরকে প্রথমে রান্না করতে হচ্ছে, তারপরে ইফতারি রেডি করতে হচ্ছে। তাছাড়া রোজা রেখে একটু ক্লান্তি তো থাকি। তো সব মিলিয়ে কিন্তু দেখবেন একটা আলসেমি ভাবও কাজ করে। তো যাই হোক, ইনশাল্লাহ নতুন বাসায়, নিজের বাসায় উঠে গেছি, এটাই আসলে অনেক কিছু। তো আস্তে আস্তে সব কিছু ঠিক করে নিব। তো রান্না শেষ করে আমি অলরেডি কিন্তু ইফতারি রেডি করে নিচ্ছি। তো কাজ করছি আর মাঝে মাঝে এসে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি, কারণ এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কাজ তো পরেও করা যাবে, তবে খাওয়ার কাজটা তো আগে করতে হবে। সবাই যেহেতু রোজা আছে, তাই আমার পক্ষে এখন যতটুকু সম্ভব হচ্ছে আমি সেভাবেই ইফতারটা রেডি করে নিচ্ছি। তো কিছুটা পেঁয়াজের ডাল করেছিলাম, আর সেটা ভেজে নিয়েছি, আর এখন করছি বেগুনি, আর সঙ্গে করব আলুর চপ, আর সেই সাথে কয়েকটা ডিম চপ করে নিব। যদিও ইচ্ছে ছিল না এত ঝামেলা করি, তারপরও আসলে বাচ্চাদের জন্য করতে হয়, কারণ আমাদের যত কষ্টই হোক ওরা তো অনেক কষ্ট করে রোজা রেখেছে। আর ইফতার যদি ওদের ইচ্ছে মতো না হয় বা ভালো না লাগে, তাহলে দেখবেন আমাদের নিজেদেরও খারাপ লাগে। আর বাসা চেঞ্জ করা যে কতটা কষ্টের, সেটা নিশ্চয়ই যারা বাসা চেঞ্জ করেন তারা তো অবশ্যই বুঝেন। আর আমার তো একদম নতুন ফ্ল্যাট, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণ নতুন ফ্ল্যাটে কিন্তু অনেক ধরনের সমস্যাও থাকে। আর নতুন অবস্থায় অনেক কিছু ঠিকঠাক থাকে না, সেটিংসগুলো, সেগুলো আবার ঠিক করাতে হয়। তো যাই হোক, সব মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রেখেছে। তবে সব থেকে বেশি কষ্ট হচ্ছে যখন আমার ফ্রিজটা নেই। মানে আমার ফ্রিজে ছাড়া কিন্তু দেখবেন কোনো কিছু রমজান মাসে কাজ করেও মজা নেই, বা কোনো কিছু রাখতে পারছি না, যেটা নিয়ে আসছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে।
আর এইসব ভাবতে ভাবতেই আমি আসলে ভিতর থেকে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি। যাক, আস্তে আস্তে একটু একটু করে করে নেব। তো আজকে কিন্তু খুব বেশি কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। জাস্ট আমি নতুন বাসায় কিভাবে উঠলাম আর কি কি রান্না করলাম, সেহরি বানালাম, সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। আমার গলার সমস্যার কারণে আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর আমাকে টিপস দিয়েছেন কি কি করতে হবে। সব কিছুই অ্যাপ্লাই করছি, কিন্তু আসলে ঠিক হচ্ছে না, হয়তো বা একটু সময় লাগবে। ওই যে বললাম আমার বাসায় একটু ঠান্ডা ভাব রয়ে গেছে, সেই কারণে হয়তো বা হচ্ছে না। তাছাড়া আমার সারাক্ষণ কাজ করতে করতে গোসল করতে গেলে 4টা 5টা বেজে যাচ্ছে, সেই কারণেও আসলে এই সমস্যাটা রয়ে যাচ্ছে। জানি না কবে ঠিক হবে। ইনশাল্লাহ আমার এত এত আপুদের দোয়া ভালোবাসা নিশ্চয়ই কাজে লাগবেন। তো বেগুনি আর আলুর চপের সঙ্গে আমি কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি। আচ্ছা, আপনারা কারা কারা মরিচের চপ বানান বলেন তো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে বা আমি কিন্তু ভীষণ পছন্দ করি যখন মুড়ি মাখাই, সেই সঙ্গে মরিচের চপ যখন একটু একটু করে কামড়ে খাওয়া যায়, তখন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আপনারা যারা বানান তারা তো অবশ্যই জানেন, আর যারা বানান না তারা কিন্তু বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখানে 4টা মরিচের চপ বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি আর মেয়েই খাবো। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মরিচের চপগুলো বানিয়ে নেওয়ার জন্য। তো একদিক থেকে আমি বেগুনি আর আলুর চপগুলো বানিয়ে নিচ্ছিলাম, অন্যদিকে ডিম চপগুলো রেডি করছি। আর ওইদিকে কিন্তু আজানের সময় হয়ে গেছে। আমার অবস্থা এমন হচ্ছে প্রত্যেকটা দিন যে আমি আজান দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কিন্তু ইফতারি বানাতে একটু সময় লেগে যাচ্ছে। তারও কারণ হচ্ছে ওই যে বাসা গোছাচ্ছি, কাজ করছি, মানে সব মিলিয়ে একদম কি বলবো, একটা নাজেহাল অবস্থা। তারপরেও আল্লাহ পাক যে যতটুকু করতে পারছি বা তৌফিক দিচ্ছেন, এটাই আসলে অনেক কিছু। কি করব বলেন, সব দিকেই তো সামলাতে হবে, খাবারও খেতে হবে, আবার বাসাটাও গোছাতে হবে। এলোমেলো বাসা আমি একদমই পছন্দ করি না বা আমার কাছে ভালো লাগে না। তার মধ্যে শারীরিক সমস্যা তো রয়েছে। যাক, সবার কাছে আবারও বলবো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই আর আমার বাসাটা যেন খুব তাড়াতাড়ি আমি গুছিয়ে নিতে পারি। ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, যাকে কাটা হয় সে কাঁদে না, যে কাটে সে কাঁদে। ধাঁধার সঠিক উত্তর ছিল পেঁয়াজ। যিনি কমেন্ট করে সঠিক উত্তরটি সর্বপ্রথম জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে মুক্তা রুবেল। আমি জানি না আপনি আপু না ভাইয়া, যেই হন না কেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের প্রশ্নটা একটু ভিন্ন রকম, একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিবেন। আজকের ধাঁধা হচ্ছে, দাদু ছাতা না নিয়ে বৃষ্টিতে বেড়াতে গেলেন, কিন্তু চুল ভিজেনি, এটা কিভাবে সম্ভব? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। অলরেডি ইফতার টাইম কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমার ইফতারি কিন্তু এখনো বানানো হয়নি। যেগুলো বানিয়েছি সেগুলো দিয়ে আমরা ইফতার শুরু করে দিয়েছি। এরপর সব শেষে আমি ডিম চপ নিয়ে নিব। কিছু করার নেই, তাই তো আপনাদেরকে টেবিল সাজানো আর ভিডিও দিতে পারলাম না। আসলে এরকমটা হয়ে যায়, আর আমি এখন এই মুহূর্তে এতটাই ব্যস্ত যে আমি যে এক্সট্রাভাবে একটু ভিডিও করবো বা একটু সাজিয়ে গুছিয়ে নিব, সেটা আসলে আমার পক্ষে পসিবল না। স্বাভাবিকভাবে ভিডিও করতে আমার আরও বেশ কিছুদিন লেগে যাবে। তো যাই হোক, দেখতে দেখতে আমিও কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।